বাবা হতে যোগ্যতা অর্জন করতে হয়, শুধু জন্ম দিলেই বাবা হয় না কেউ। এই আদালত কি রায় দিবে আমার জীবন, আমার বাবা? আমি কাকে বাবা বলে মানব? কে আমার বাবা হবে? কার নাম নিয়ে আমি জীবনে আগে বাড়ব? কাকে বাবা বলে ডাকব? কে আমার বাবা হওয়ার যোগ্য তা আমি বলবো। আমি রায় দিব আমার জীবনের বাবার অধিকার কার তা। আমি সাবালিকা, আমি প্রাপ্তবয়স্ক, আমি আমার ভালো খারাপ জানি, বুঝতে পারি। আমি জানি কে আমার বাবা। আমি কার রাজ্যের রাজকন্যা তা আমি জানি। আমি কার কলিজার কোনো এক অংশ অথবা টুকরো না, তার পুরো কলিজাটা আমি, তা আমি জানি, বুঝতে পারি, অনুভব করতে পারি। কার পুরো দুনিয়া আমার মধ্যে আবদ্ধ। কে আমার দিকে তাকিয়ে তার সব কষ্টের কথা ভুলে গেছেন, সব কষ্ট ভুলে থাকতে পারেন। কে আমার মধ্যে তার নিজের জীবনের সবটাই উজাড় করে দিয়েছে আমার জন্য। আমি জানি কার সব ক্লান্তি দূর করতে আমার মুখের এক চিলতে হাসি যথেষ্ট। কে আমাতে তার সবটুকু দিয়ে দিয়েছেন। কে জানতে চাইবেন না আপনারা? এই লোকটি যে সব সময় খুব সাহসিকতার সঙ্গে সবকিছু সামলাতে পারেন, আজ নিজের মেয়েকে হারাবার ভয় অসহায় দৃষ্টিতে ভাঙ্গা অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারছে না, শুধু নিজের বেঁচে থাকার একমাত্র সম্বলকে হারিয়ে ফেলার ভয়। আইন কানুন আর মিথ্যা কিছু অভিনয়ময়ী স্বার্থের সম্পর্কের কাছে নিজেকে নত করতেও সে একবার ভাবছে না, শুধুমাত্র মেয়ের ভালোবাসার বাঁধনের টানে। যে মানুষটি কখনো নত হয়নি কোনো পরিস্থিতিতে, সে আজ মেয়ের জন্য তার সব আত্মসম্মান সরিয়ে ফেলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে এই আদালত নামে জায়গায়, নিজের উঁচু মাথা নিচু করে উত্তেজিত হয়ে ভয়ে শুধু বাবা নামক শব্দটি তার মধ্যে আছে তাই। শুধুমাত্র তিনি আমার বাবা হওয়ার অধিকারটির জন্য। আজ তিনি একজন সোলজার হয়েও চোখের পানি অনবরত ফেলছে আর তাকিয়ে আছে এই আদালতের বিচারকদের রায়ের জন্য। কিসের রায় দিবে এই আদালত? কিসের বিচার করবেন? এই আদালতের বিচারকরা কিসের ভিত্তিতে কোনো বিচারের রায় পৌঁছাবেন? কোনো প্রমাণে? ওই ডিএনএ টেস্টের ভিত্তিতে? শুধু ডিএনএ টেস্ট মিললেই কি বাবা হতে পারে কেউ? তার মধ্যে কি সেই অনুভূতি, সেই ভালোবাসা থাকে? বাবার ভালোবাসার জন্য কোনো প্রমাণ প্রয়োজন হয় না, এর কোনো প্রমাণ হয়ই না। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো কোনো বস্তু নয়, কোনো পদার্থ নয়, এগুলো ধরা ছোঁয়া যায় না, এগুলো চোখে দেখা যায় না, এগুলো প্রমাণ হিসেবে দেখানো যায় না, এগুলো অনুভব করতে হয়। আর এই আদালত কিভাবে আমার আর আমার বাবার অনুভূতিগুলি মেপে তাদের রায় দিবে? তা তো এই আদালতের পক্ষে সম্ভব নয়। শুধু এই আদালত কেন কারো পক্ষে সম্ভব নয় কোনো বাবা মেয়ের সম্পর্কের ভালোবাসার মাপ করার। এই আপনাদের সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে, ইনি যদি একজন বাবা না হয়, তাহলে এই দুনিয়ার বাবা শব্দটি শুধু নামমাত্র ব্যবহৃত হবে। আমি যদি এই জামান সাহেবের মেয়ে না হই, এই পৃথিবীতে আমি কারো মেয়ে নই। ইনি যদি আমার বাবা না হয়, বাবা শব্দ ব্যর্থ। এই পৃথিবীতে কোনো বাবা নেই, কোনো বাবা মেয়ের সম্পর্ক নেই, কোনো ভালোবাসার অনুভূতি নেই, কোনো মায়া নেই, কোনো সম্পর্কে সত্যতা নেই, কোনো বাবার অধিকার নেই, কোনো ভালোবাসা নামক শব্দটি নেই, কোনো আদর শ্রদ্ধা স্নেহর সম্পর্ক নেই, কোনো ভালোবাসার সম্পর্ক নেই, কোনো পবিত্র বন্ধন নেই, কোনো সম্পর্কের বন্ধনে পবিত্রতার বাঁধন নেই, কোনো পবিত্রতা নেই বাবা নামক শব্দটিতে। আমি আফসানা জামান বাঁধন বলছি, এই ভরা আদালতেরসবার সামনে আজ এই মামলার রায় ঘোষণা করছি। আফসানা জামান বাঁধন শুধুমাত্র এমএন জামানের একমাত্র সন্তান, একমাত্র মেয়ে। এই বাঁধনের বাবা শুধুমাত্র এই বাঁধনের জামান সাহেব, এই বাঁধনের তুফান সাহেব। এই বাঁধনের রায়ের মধ্যে দুনিয়ার যে আদালত যে কোনো রায় দিক না কেন তা তুচ্ছ। আমার বাবার ভালোবাসার বাঁধনের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তবে এই বাবা মেয়ের ভালোবাসার বাঁধন রক্ষার জন্য বাবার মেয়ে ঢাল হয়ে দাঁড়াবে।
দুনিয়ার সকল প্রকার শক্তি এই ভালোবাসার বাঁধন ছিঁড়তে চাইলেও কোনো আঁচ আসতে পারবে না এই ভালোবাসার বাঁধনে। আমি কোনো আঁচ আসতে দিব না এই ভালোবাসার বাঁধনের মধ্যে। কেউ চোখ তুলে তাকিয়ে দেখাক আমার আর আমার বাবার ভালোবাসার বাঁধনে, আমি চোখ উপরে ফেলব তাদের। অবাক চোখে তাকিয়ে আছে জামান সাহেব। সে ভাবতে পারছে না এটাই তার মেয়ে। এটাই কি তার সেই মেয়ে যাকে আমি দুনিয়ার সব নজর থেকে বাঁচাতে ওর ঢাল হতাম, আর আজ ও আমাদের এই ভালোবাসার বাঁধনের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। জামান সাহেব ভাবতে পারছে না এটাই তার সেই মেয়ে যে রসুনের ভিতরের থেকে বের হওয়া পোকা দেখে বিছানায় উঠে যেত ভয় যদি কামড়ে দেয়। এই তার সেই মেয়ে যে ছোট একটি টিকটিকি হাতে লেগেছিল, যার জন্য সারাদিন কেঁদে কাটিয়েছিল, রাতে বাবার কাছে সেই টিকটিকির নামে মস্ত বড় বড় বিচারের ঝুড়ি খুলে বসেছিল। এই তার সেই মেয়ে যে এত বছরেও এত বড় হয়েও শহরের রাস্তা পার হতে পারে না একা তার হাতটি না ধরলে। এই তার সেই মেয়ে যে এখনো বাবা না খাইয়ে দিলে খেতে পারে না, না খেয়ে থাকে, কখন বাবা আসবে মাছ বেছে খাবারের লোমকা মুখে তুলে দেবে, সাথে গল্পের ঝুড়ি খুলে গল্প শোনাবে আর খাওয়াবে তাকে। এই তার সেই মেয়ে যে তার জন্য অপেক্ষা করতে থাকে কখন বাবা পকেট থেকে তার চকলেটের প্যাকেটটি বের করবে। এই তার সেই মেয়ে যার সামনে পেঁয়াজ কাটতে যেয়ে চোখের পানি ফেলেছিল, চোখের জ্বালার জন্য বলেছিল পেঁয়াজ না খেলে কি হয়, তাই মেয়ের জন্য পেঁয়াজ আনা বন্ধ করে দিয়েছিল। এই তার সেই মেয়ে রাস্তায় কুকুর দেখলে বাবার পিছনে লুকিয়ে পড়ে। এই তার সেই মেয়ে যার মায়ের অভাব পূরণের জন্য কতবার নিজে শাড়ি পরে মাথায় ওড়না দিয়ে চুল বানিয়ে তার সাথে খেলেছে যা অগণিত। এই তার সেই মেয়ে যার সাথে সে কাপড়ের পুতুল বিয়ে থেকে শুরু করে মাটির হাড়ি পাতিলে টুপাটুপি খেলা কচুরিপানার পুতুলের খেলা সব খেলেছেন মেয়ের জীবনে সব রং ভরার জন্য। এই তার সেই মেয়ে যাকে মায়ের মতো করে মেয়েকে শাড়ি পরাটাও শিখিয়েছিলেন। একজন মা মেয়েকে যে শিক্ষাগুলি দেয় সব দেওয়ার জন্য গুড মাদ্রারের প্রশিক্ষণও নিয়েছেন, যাতে কোনো কমতি না থাকে তার শিক্ষায়। এই তার সেই মেয়ে যে কোথাও একসাথে 5 জনের ভিড় দেখলে আর কথা বলতে পারে না। এই তার সেই মেয়ে যে কখনো উঁচু গলায় কারো সামনে কথা বলে না, সে আজ তার জন্য ভরা আদালতে শত মানুষের সামনে মিডিয়ার সামনে তার বাবার জন্য নিজেকে শক্ত করে শক্ত গলায় কথা বলছে। এই তার সেই মেয়ে যে এত বড় হয়েও রাস্তাঘাট মানুষ দিন দুনিয়ার কিছু দেখে না, দৌড়ে এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে নিজের নিরাপদ স্থান মনে করে, আর আজ ও নিজে বাবাকে নিরাপত্তা দিতে নিজের সাথে জড়িয়ে রেখেছে। এই তার সেই মেয়ে যে রাতে একটুও ভয় করলে বাবার পায়ের কাছে এসে শুয়ে থাকে। এই তার সেই মেয়ে যাকে দুনিয়ার নজর থেকে বাঁচাতে সে এত বছর ধরে একা লড়াই করে আসছে, এমনকি ওর নিজের গর্ভধারিণী মায়ের সাথে পর্যন্ত ওকে বাঁচাতে, ওকে এই পৃথিবীর আলো দেখাতে লড়াই করেছে, আর আজ এই তার সেই মেয়ে তার জন্য একা দুনিয়ার সাথে লড়াই করে চলেছে তার বাবা হওয়ার অধিকারের জন্য। এই তার সেই মেয়ে যার জন্য সে ছেড়েছিলেন তার নিজের মা বাবা ভাইবোন পরিবার, সব ছেড়ে পাড়ি দিয়েছিলেন বহুদূর, যেখানে কেউ এটা জানত না, কেউ এটা বলতো না যে বাঁধন তার মেয়ে নয়, তার নিজের অংশ নয়, বইছে না বাঁধনের মধ্যে তার রক্ত। কিন্তু আজ মনে হচ্ছে বাঁধনের মধ্যে তার রক্ত না বইলেও বাবা শব্দটির জন্য বাঁধনের প্রতিটি শিরা উপশিরায় শুধু তারই নাম বইছে। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি পেরেছি যজ্ঞ বাবা হতে। দেখো ঋতু, আমি পেরেছি আমাদের মেয়ের বাবা হতে। আমি পেরেছি তোমায় দেওয়া কথা রাখতে। আমি পেরেছি আমার সম্পূর্ণটা দিয়ে নিজেকে বাবা হিসেবে প্রমাণ করতে। দুনিয়ার কাছে না পারি, আমার মেয়ের কাছে পেরেছি। আজ আমি মরে গেলেও যে আর কোনো দুঃখ নেই, আমি যে বাবার পরীক্ষার মধ্যে পাশ করতে পেরেছি। শুধু কি পাশ, মনে তো হচ্ছে ফার্স্ট ক্লাস পেয়েছি। এই মিস্টার আমার সো কল বাবা সেজে যে এসেছেন, শুনে রাখুন, আপনি যদি আমার বাবা হন আর আজ যদি আমি আপনাকে বাবা বলে মেনে নেই, তাহলে তো পৃথিবীতে ওইসব লোকগুলাও বাবা হয়েছে যারা ধর্ষণ করে জন্ম দিয়েছে হাজার হাজার সন্তান। তাহলে তো ওই সকল সন্তানগুলিও বাবা পাওয়ার কথা যাদের মা ধর্ষণের শিকার হয়ে বাধ্য হয়ে হাজার অপমানের শিকার হয়ে তাদের এনেছেন এই পৃথিবীতে।
তাদের মধ্যে আর আপনার মধ্যে আমি তেমন কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না, শুধু এইটুকু পার্থক্যই আছে, তারা ভালোবাসা নামক শব্দটি ব্যবহার না করেই দুনিয়াতে সন্তানের বাবা হয়েছে, আর আপনি আমার মায়ের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমাকে দুনিয়াতে এনেছেন। আপনার এই বাবা হওয়ার অনুভূতি সেই দিন কেন হয়নি যেদিন আমার মা আমায় গর্ভে নিয়ে আপনার কাছে গিয়েছিল আপনার বাবা হওয়ার অধিকার আর আমার জীবনে বাবা নামক শব্দটিতে আপনার নাম বসানোর অধিকার চাইতে? সেই দিন তো খুব সুন্দর করে আমার মায়ের চরিত্রে আঙ্গুল তুলে তাকে মৃত্যু যন্ত্রণার অধিক যন্ত্রণা দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন। তখন কোথায় ছিল আপনার এই বাবা হওয়ার অনুভূতি? কোথায় ছিল আপনার এই পাপের ফল মেয়ের প্রতি ভালোবাসা, তাকে পাওয়ার আকুতি? বাবা শব্দের মানে জানেন? বাবা শব্দের আদর, ভালোবাসা, দায়িত্ব বুঝেন? উফ, ভুলেই তো গেছিলাম। আপনি কি করে বুঝবেন? আপনি তো কখনো বাবা হননি। আপনি তো কখনো কাউকে বাবার মতো ভালোবাসেননি। আপনি তো কখনো বাবা অনুভূতির সাথে কাউকে জড়িয়ে ধরতে পারেননি। আপনি তো কখনো কাউকে বাবা হয়ে কপালে ভালোবাসার পরশ দিতে পারেননি। আপনি তো কখনো বাবা হয়ে কাউকে মুখে খাবার তুলে দেননি। আপনি তো কখনো বাবা হয়ে কার বিশ্বাসের কারণ হতে পারেননি। আপনি তো কাউকে বিশ্বাসের চাদরে জড়াতে পারেননি। আপনি তো কখনো কারো মুখের হাসি ফুটানোর জন্য ত্যাগ স্বীকার করেননি। আপনি তো কখনো সারারাত ধরে পানির পট্টি দেননি। আপনি তো কখনো কোনো খাবার খেতে যে এইভাবে আবার রাখেননি যে এটি আমার মেয়ে বেশি পছন্দ করে। উফ, ভুল বলছি, এগুলা আপনার কপালে জুটেনি। বাবা হতে শুধু যোগ্যতা নয়, ভাগ্য লাগে, যা আপনার নেই। কোটি টাকার মালিক হলেই বাবা হওয়া যায় না। যদি টাকা থাকলেই বাবার সুখ পাওয়া যেত আর না থাকলে তা পাওয়া যেত না, তাহলে দুনিয়াতে কোনো গরিব বাবা হতো না আর কোনো কোটিপতি নিঃসন্তান থাকত না। কোনো গরিব কৃষকের ছেলে মেয়ে বাবা শব্দতে তৃপ্তি খুঁজে পেত না। যদি আপনার মতো টাকাওয়ালারাই বাবা হতে পারত, তাহলে শহরের রাস্তার পাশে রাতে চাদর বিছিয়ে স্ত্রী সন্তান নিয়ে থাকা মানুষগুলো কখনো বাবা হতো না। রাস্তার সেই মানুষের সন্তানগুলা তাকে বাবা বলতো না। সে তার সন্তানের জন্য নিজে অনাহারে থেকে ঘাম জড়িয়ে খাবার আনত না। এক টুকরো সস্তার জামা পেয়ে তার সন্তানরা লোকতিকে জড়িয়ে নিত না। খুশিতে বাবা বাবা বলে আত্মহারা হতো না। তাই আপনার এই টাকার গরমে নিজেকে বাবা প্রমাণ করার চেষ্টা না করে আগে নিজের মধ্যে বাবা হওয়ার অনুভূতি অন্তর্ভুক্ত করুন। আর বিশ্বাস করুন, এই বাবার অনুভূতি শুধু আপনাকে নয়, আপনার অহংকার, আপনার মনোভাব, ব্যবহার, চিন্তা দ্বারা সব পরিবর্তন করে দেবে। এই অনুভূতি আপনাকে দেবে এক অমূল্য প্রশান্তি, পাবেন এক সার্থক জন্ম। বাবা কেমন হয় তা জানেন? জানতে চান বাবা কেমন হয়? তাহলে শুনুন, এই আমার বাবার কথা শুনুন। সে কিভাবে জন্ম না দিয়েও আমার জীবনদাতা আমার বাবা। আমার জ্বর হলে সারারাত জেগে থাকতেন, আমার পাশে বসে থাকতেন, আমার জ্বর না নামা পর্যন্ত তার শ্বাস আটকে থাকত। বাবা এমন হয়। কোথাও যদি আমি ব্যথা পেতাম, কষ্ট আমার বাবার হতো, সকল অস্থিরতা উনার হতো, এখনো হয়, আগামী দিন, মাস, বছরগুলোতেও হবে। বাবা এমন হয়। আমি মায়ের অভাব বোধ করতাম যখন আমার বাবা মায়ের শাড়ি পরে আমার মায়ের অভাব পূরণ করার চেষ্টা করত। আমার খুশির জন্য নিজের সবটুকু দিয়ে সন্তানের মুখে হাসি দেখতে চায়। বাবা এমন হয়। আমি তার অংশ নই, এত বছরে একবারও জানতে পারিনি, হয়তো জানতে পারতাম, কারণ করেনি তো তার ভালোবাসায় কোনো কমতি। যদি আপনি নামক ঝড়টা না আসতেন আমার আর আমার বাবার ভালোবাসার বাঁধনে। কিভাবে ভালোবেসেছে একটু ভাবুন, যে আমি কেন কেউ কোনোদিন বুঝতেই পারেনি আমি তার মেয়ে নই। বাবা এমিন হয়। আপনারা বলছে এনি আমার বাবা নয়, রিপোর্টস বলছে এনি আমার বাবা নয়, কিন্তু এই লোকটিই আমাকে যেন সৎ মায়ের অত্যাচার সহ্য না করতে হয় এই ভেবে নিজের জীবনে আমার মা ব্যতীত কোনো নারী আসতে দেয়নি। এমন হয় বাবা। আর আপনি আমার মাকে বলেছিলেন মেরে দিতে। এই পাপের ফলকে সত্যি বলছি, হয়তো আমার মাও আমাকে মেরে ফেলত যদি আমার বাবা আমাকে বাঁচাতে তার সাথেও লড়াই না করত। কেন করেছে লড়াই জানতে চাইবেন না আপনারা? কারণ সে যে আমার বাবা, আপনি নন।
দেখে নিন ইনার দিকে তাকিয়ে সারা জীবন নিজের বর্ধিতে যেন চোখের পানি না লাগে তাই এক ফোঁটা পানিও ফেলেনি, কিন্তু আজ সে সিভিল পোশাকে আছে, চোখের পানি ফেলছে শুধু মেয়ের জন্য। আর আপনি তো ফিটফাট ঠিকই আছেন, আপনি বাবা নন তাই হারানোর ভয় নেই, উনি বাবা তাই হারানোর ভয় কাঁপছে। এই যাকে আমি আঁকড়ে ধরে আছি আমার বাবা, হ্যাঁ আমার বাবা। আমি ইনার হাতের আঙ্গুলগুলি আমার ছোট ছোট হাত দিয়ে ধরে নিজের পায়ে দাঁড়াতে শিখেছিলাম। ইনিই আমাকে হাঁটতে শিখিয়েছেন। ইনিই আমাকে বলতে শিখিয়েছেন। আমিই হয়তো সেই সন্তান পৃথিবীতে যে মা না বলে প্রথম বাবা বলতে শিখেছিলাম। হে বাবা বলে ডেকেছিলাম আমার বাবাকে, আর মা তাকে তো জন্মের সময়ই হারিয়েছিলাম, বাবাতেই সব খুঁজে পেয়েছিলাম। আর আজ সেই বাবা কিনা আদালতে দাঁড়ানো আমার জন্য। কি অপরাধ ছিল তার? আমাকে বাঁচানো, আমাকে ভালোবাসা, আমাকে বড় করা, আমাকে নিজের করে রাখা। যদি এগুলো অপরাধ হয়ে থাকে তবে হ্যাঁ করেছে আমার বাবা অপরাধ, হ্যাঁ সে অপরাধী। আর আমি গর্বের সাথে বলি আমি একজন অপরাধীর মেয়ে। আমি গর্ববোধ করি একজন অপরাধী বাবার মেয়ে হয়ে। আমি আমার জীবনে এই অপরাধীর মেয়ে হয়েই থাকব। আর এই আমার সো কল বাবা, তার এমন ভালোবাসা হঠাৎ কোথা থেকে আসলো তা আমি আদালতকে অবশ্যই বলবো। উনার এত এত ভালোবাসা, এত এত বছরের জমানো ভালোবাসা হঠাৎ জন্মে উঠার সব রহস্য আদালতকে প্রমাণের সাথে দেব, আর আমার বাবাকে নির্দোষ প্রমাণ করব। তারপরই এই রহস্যময়ী কাহিনীর ইতি টানব। এখানে সবার মনে অনেক অনেক প্রশ্ন এখন। আমি কিভাবে ফিরে আসলাম? আমি তো বেঁচে থাকার কথা না, আমি তো অনেক আগেই মারা গিয়েছি, তাই তো? আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে করতে এই আদালতের আর মিডিয়ার সকলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি। আগে আমি আমার কাজ শেষ করি মহামান্য আদালতে। আমি কিছু পেপার আদালতে পেশ করতে চাই। কিন্তু আমার বাবাকে মানে জামান সাহেবকে অসুস্থতার জন্য বসিয়ে রাখার অনুমতি চাইছি। বাঁধন তার বাবাকে বসিয়ে দিয়ে আদালতে কিছু কাগজ প্রদান করেন, যাতে কেসের উকিল হিসেবে নিজেই লড়ার পেপার থাকে। বাঁধন ল এর স্টুডেন্ট এবং সে ল পাশ করা। আইন অনুযায়ী নিম্ন আদালতে 2 বছর আইনজীবী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে সনদ নেওয়ার যোগ্যতা হয়। তবে হাইকোর্টে 10 বছরের বেশি প্র্যাকটিস করছেন এমন এক সিনিয়রের সঙ্গে শিক্ষানবিশ চুক্তি করতে হয়। কিন্তু বাঁধন ল পাশ করা হলেও ও কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই এই লড়াই লড়বে। কারণ তার বাবার পক্ষের কোনো উকিল লড়তে রাজি হননি, সকল প্রকার প্রমাণ তার বিরুদ্ধে, তাই কোনো উকিল তাদের নামের সাথে হেরে যাও কোনো কেসের নাম লাগাতে চায়নি। এটি বাঁধনের জীবনের প্রথম কেস, কিন্তু এটি ওর সৌভাগ্য নাকি দুর্ভাগ্য ও জানে না যে ওর জীবনের প্রথম কেস ওর বাবার জন্য লড়বে। জজ অনুমতি প্রদান করার পর বাঁধন তার কেসের কাজ শুরু করেন। বাঁধন মাইলর্ড মি আমির চৌধুরীকে, বাঁধনের সো কল বাবা, কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি, যিনি মোহাম্মদ জামান সাহেবের উপর তার সন্তান অর্থাৎ আফসানা জামান বাঁধনকে তার থেকে দূরে রাখার জন্য মামলা দায়ের করেছেন। আর এই মামলার আসামি হিসেবে উনার তদন্ত করতে যেয়ে তদন্ত কমিটি তার বিরুদ্ধে নানা ধরনের অপকর্মের কথা প্রকাশ পায় এবং তার উপর লাগানো হয় একের পর এক চার্জ। অন্যের সন্তান নিজের কাছে আটকে রাখা থেকে ড্রাগস আর নারী পাচারের। যেহেতু প্রথম অপরাধ হিসেবে সন্তান আটকে রাখাটি ধরা হয়েছিল, তো আমি এর থেকেই কেসের প্যাচ খুলতে শুরু করি এক এক করে মহামান্য আদালতের অনুমতি পেলে। জজ অনুমতি প্রদান করেন। বিপরীত পক্ষের উকিল কিছু বলতে গেলে জজ থামিয়ে দেয়। এদিকে জামান সাহেব ভাবছেন, মেয়ে বেঁচে আছে, তার মেয়ে, শ্বাস প্রশ্বাস চলছে তার মেয়ের, বেঁচে আছে তার বেঁচে থাকার সম্বল। আবার তার মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে, যে স্বপ্ন সে বিগত 1.5 মাস প্রায় প্রতিবার চোখ বন্ধ করলেই দেখতেন। তার মেয়ে এসে তার বুকে বাবা বাবা করে ঝাপটে ধরেছে। আবার কখনো দেখতেন মেয়ে বলছে বাবা বাবা আমার না, পেটের মধ্যে ডাক ঢোল পিটাচ্ছে কিছু দেও না খাইয়ে।
আবার কখনো দেখতেন মেয়ের সেই গালে টোল পড়া শব্দ করা হাসি। আবার কখনো কখনো দেখতেন মেয়ের সেই আহত অবস্থায় পাহাড় থেকে পড়ে যাওয়া, যা দেখে সে বারবার শিউরে উঠেতেন। মামুনি আমার মামুনি, আমার মা, আমার মেয়ে বলে চিৎকার করে করে উঠতেন সে ঘেমে একাকার হয়ে। তাই তো ভরা আদালতে মেয়েকে দেখে সকল নিয়ম কানুনের অপেক্ষা করে দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেছিলেন। কেঁদে কেঁদে মেয়েকে দেখছিলেন কোথাও আঘাতের চিহ্ন আছে নাকি, পাগলের মতো জিজ্ঞেস করছিলেন কোথায় কোথায় কষ্ট হচ্ছে তার মেয়ের। অথচ সেই দিন মেয়েকে ওইভাবে হারাবার পর তার নিজের দুইবার মিনি হার্ট অ্যাটাক হয়ে গেছে। সে নিজে অত্যাধিক অসুস্থ, কিন্তু মেয়েকে দেখে সব কষ্ট ভুলে গেছেন। আসলে বাবা মা হয়ই এমন। নিজের একটি কথা বলি, আমার বাবাকে কখনো বলতে হয়নি কি খেতে মনে চায় আমার, এমনি কিভাবে জানি বুঝতে পারে জিজ্ঞেস করলে বলে, মা হলে তুমিও বুঝতে পারবে। বাঁধনের কথায় বাস্তবে ফিরেন জামান সাহেব। বুঝতে পারেন সে স্বপ্নের মধ্যে নয়, বাস্তবে এক সম্পূর্ণ ভিন্ন রূপে দেখছেন তার ছোট পরীকে, যে অনেক বড় বড় কথা বলে সবার কথা বলার মুখটি বন্ধ করে দিয়েছে। বাঁধন এখন এখানে সবার আগে প্রশ্ন আসে, মিস্টার চৌধুরী কি করে হঠাৎ এত বছর পর নিজের সন্তানের প্রতি এত ভালোবাসা জাগলো? এমন তো নয় যে সে জানতেন না যে তার সেই সন্তানের কথা। আচ্ছা, এটা কি তার ভালোবাসা নাকি কোনো প্রয়োজন নাকি অন্য কিছু? আমি মহামান্য আদালতের কাছে মিস্টার চৌধুরীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। জজ অনুমতি প্রদান করা হল। বাঁধনমি চৌধুরী, আপনি কি আপনার সন্তানের খবর এত বছর জেনেও একটি বার খোঁজার চেষ্টা করেননি? মিস্টার চৌধুরী, না মানে বাঁধনের এত এত ঝাঁঝালো কথা শুনে বেচারা নার্ভাস হয়ে গেছে। থুককু তার টায়ারের হাওয়া পাঞ্চার হয়ে গেছে। বাঁধন কি মানে করছেনে তো? বছরে একটুও সময় পাননি খোঁজ করতে, তাই তো? মিস্টার চৌধুরী আসলে। বাঁধন, আরে মি চৌধুরী, আসল নকল কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবে, তা নিয়ে টেনশন নট, আই মিন ভাবতে হবে না। আপনি এটা বলেন, এমন কি করে হতে পারে নিজের সন্তানকে খোঁজা তো আপনার কেন যে কারো সবথেকে দরকারি কাজ হওয়ার কথা, তা এই দরকারি কাজের জন্য সময় একদম 22 বছর পর পেলেন কি করে? মিস্টার চৌধুরী কি বলবে বুঝতে পারে না, 2-3টি শুকনো ঢোক গিলে। বাঁধন, আচ্ছা থাক, আপনার আর কষ্ট করে কিছু বলতে হবে না, আমি এসব ভালোভাবে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি। আপনার আর এই বয়সে উত্তেজিত হতে হবে না, তাই আপনার কাজ আমি সহজ করে দিচ্ছি। বাঁধন বাঁধনের ফ্রেন্ড দিকে তাকায় আর পার্থ বাঁধনের হাতে কিছু পেপারস দেয়। বাঁধন সেই পেপারসগুলি আদালতে জজকে দেন, যার মধ্যে কিছু সিসিটিভি ফুটেজ, কিছু ফোন রেকর্ড আর কিছু কাগজ থাকে। জজ সিসিটিভি ফুটেজগুলো আদালতে সকলকে দেখানোর আদেশ প্রদান করেন, সাথে সবগুলো ফোন রেকর্ডিং সকলকে শুনতে আদেশ প্রদান করেন, আর কাগজগুলো নিজের কাছে রাখেন। সিসিটিভি ফুটেজগুলো আর ফোন রেকর্ডিংগুলো দেখে সবার উপরে বাজ পড়ার উপক্রম, বিশেষ করে জামান সাহেব আর মি এবং মিসেস চৌধুরী। ফোন রেকর্ডিংগুলো শুনে মি চৌধুরী আরও বেশি অবাক, কারণ এগুলো সে নিজের নামে রেজিস্টার করা ফোন দিয়ে কখনোই করে না। এর সম্পর্কে কারো কিছু জানার কথা না, শুধুমাত্র তার কিছু খুব বিশ্বস্ত হাতেগোনা কিছু মানুষ ছাড়া। এর মানে তার বিশ্বস্ত কেউ তার সাথে ধোঁকাবাজি করেছেন। কিন্তু কে সেই মানুষ? কার এত বড় সাহস তার সব প্ল্যানে কে পানি ঢেলে দিলেন? আদালতে হাজির সকলের চেহারার রং পাল্টে যায়। জজ মনে মনে অত্যাধিক খুশি হয়, কিন্তু সে তার কাজের আর পদের দায়িত্বের জন্য তা চেহারায় প্রকাশ করতে পারেন না। সিসিটিভি ফুটেজগুলো দেখার পর আর ফোন রেকর্ডিংগুলো শোনার পর জজের নিজেকে হালকা লাগতে শুরু করে। সে শুধু পারছে না, এখনই রায় দিয়ে বের হয়ে চিৎকার করে বলতে, দেখো, সত্যি কখনোই গোপন থাকে না, বেরিয়ে আসেই। সত্যি কেউই ধরে রাখতে পারে না, সত্যি নিজের আপন গতিতে বেরিয়ে আসে। জামান সাহেবর চোখ ভরে আসে, কিন্তু সে চোখের পানি ফেলে না, বরং মেয়ের দিকে গর্বিত চোখে তাকায় আর মি চৌধুরীর দিকে কোনো এক অদ্ভুত চাহনিতে তাকায়। কোনো এক প্রশান্তির হাওয়া বয়ে যায় জামান সাহেবের শরীর জুড়ে। কিন্তু কাগজগুলোর সত্যতা জেনে জামান সাহেবর রাগে এই দুর্বল শরীরেও চোখ মুখ লাল হয়ে যায়।
যদি আদালত না হতো আর সে আইনের লোক না হতো, যদি সে আইনের নিয়ম কানুন না জানতেন, হয়তো এখনই মি চৌধুরীকে মার শুরু করে দিতেন, কিন্তু সে তা করতে পারছে না। মিস্টার চৌধুরীর শ্বাস প্রশ্বাস ঘন হয়ে উঠে, চোখে মনে হয় আগুন বের হবে। কপালের রগগুলো ফুলে ফুলে ওঠে, রাগে ফুসফুস করতে থাকে। যেই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তাকে পেলে এখন মনে হয় হয় কাঁচা চিবিয়ে খাবেন। আর এদিকে মিসেস চৌধুরী ভয়ার্তক চাহনিতে তাকিয়ে থাকে মি চৌধুরীর দিকে। আর মি চৌধুরী রাগান্বিত চোখে বাঁধনের দিকে তাকায়। বাঁধনের চোখে রাগের সাথে মুখে প্রশান্তিময় স্মিত হাসি, চাহনিটা মি চৌধুরীর দিকে। মি চৌধুরীর গরম চোখ জোড়া যেন ওকে আনন্দ দিচ্ছে। আসলে সিসিটিভি ফুটেজগুলোর মধ্যে একটিতে স্পষ্টভাবে দেখা যায় যে জামান সাহেবের বাড়ির পিছনের দিকের স্টোররুমে ড্রাগসগুলো মিস্টার চৌধুরী নিজে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থেকে তার লোক দিয়ে জামান সাহেবের স্টোররুমে রাখান। অন্যটির মধ্যে দেখা যায় তিনি জামান সাহেবকে হসপিটালে এসে তাকে এই সকল কথা নিজ মুখে স্বীকার করে বলেন। ফোন রেকর্ডিংগুলোর মাধ্যমে জানা যায় মিস্টার চৌধুরী নিজে নারী পাচার, ড্রাগস ও আরও নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। আর তার সকল কাজে তাকে সাহায্য করে মিসেস চৌধুরী। কাগজগুলোতে থাকে এই সকল কিছুর পিছনের মূল কারণ, যা মিস্টার এবং মিসেস চৌধুরী লুকিয়ে রাখেন এতদিন। বেরিয়ে আসে কেসের এক নতুন মোড়, উদ্ঘাটন হয় এক নতুন রহস্যের। কাগজগুলিতে স্পষ্টভাবে দেখা যায় যে মিস্টার চৌধুরীর কোম্পানির শেয়ারের গ্রাফ ধীরে ধীরে শুধু নিচের দিকেই যাচ্ছিল। শত চেষ্টা করে ও মি চৌধুরী তার ইনভেস্টর ধরে রাখতে পারছিলেন না। তার সবচেয়ে বড় কারণ ছিল মি চৌধুরীর কোনো সন্তান নেই, যার ফলে তারপরে তার কোম্পানির কোনো উত্তরাধিকারী নেই। তার কিছু হয়ে গেলে সম্পূর্ণ সম্পদ ট্রাস্টের কাছে চলে যাবে। এই সকল তথ্য জেনে কোনো ইনভেস্টর ইনভেস্ট করতে ইচ্ছুক হয় না, যার ফলে মি চৌধুরীর মৃত্যুর আগেই সে পথে বসার উপক্রম হয়ে যাচ্ছিলেন। তার এখন যে কোনো মূল্যেই ইনভেস্টরদের কোনো উত্তরাধিকারী দেখাতে হবে, না হলে সে পথে। এমনকি তার অবৈধ কাজগুলি ও হাতছাড়া হচ্ছিল কোম্পানির লসের দিকে। তাই আসলে সমাজের অবৈধ অনৈতিক কাজ গরিব মানুষের দ্বারা সম্ভব হয় না। এগুলোতে যেমন অধিক টাকা আয় করে তেমন অধিক টাকা ইনভেস্টমেন্টও করতে হয়, আর বড় বড় নানা পদের মানুষকে অনেক টাকার বিনিময়ে কিনে রাখতে হয় তাদের অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য, যা কোনো গরিব মানুষের পক্ষে সহজলভ্য নয়। আর যা কিছু গরিব মানুষ এইসব কাজে লিপ্ত থাকেন তারা বড়লোকের চাটামিতেই চলে। তারা বড়লোকের জন্য কাজ করে। তাই তো বিচারে শুধু গরিবেরই তারিখের পর তারিখ পায় আর শুধু ভোগান্তির শিকার হয়। সত্যি বলতে বলতে পৃথিবী প্রকৃতির নিয়মে ঘুরলেও এর মানুষ নামক প্রাণী কিন্তু টাকাতেই ঘুরে। তখন মিস্টার চৌধুরীর সেই তার পাপের ফল বলা মেয়ের কথা মাথায় আসে। তখনই সে ঝড়ো হয়ে আসে বাঁধন আর জামান সাহেবের জীবনে। সব তছনছ করে দেয় তাদের সাজানো ফুল বাগানের। যখন জামান সাহেবের কাছে থেকে কোনোভাবেই বাঁধনকে আলাদা করতে পারে না, তখন শুরু করে এক নতুন খেলা। মেতে ওঠে মৃত্যু খেলায়। জামান সাহেবকে অনেকবার মারার চেষ্টায় বিফল হন। প্রতিবারই বাধা হয়ে দাঁড়ায় তার মেয়ে আড়াল থেকে। আসলে বাঁধন যতটা নরম ও ভদ্র তার মধ্যে আছে ততটাই ও চতুর্দর্শী। সোলজারের রক্ত ওর শরীরের মধ্যে না বয়ে গেলেও তরুণ শিক্ষা চিন্তাধারা তো ওর রগে রগে বয়ে বেড়াচ্ছে। তার উপর লয়ার বুদ্ধি এত কাঁচা না ওর, তাই সব বাবার আড়ালে করত ও আর পারত। বাবার কাছে তো নাদান বাচ্চা। সেই দিনও প্ল্যানটি ছিল জামান সাহেবকে মারার জন্য, কিন্তু বাবার ডাল হতে যে উপরে পড়েছিল বাঁধন রক্তাক্ত অবস্থায় পড়ে গিয়েছিল পাহাড় থেকে। আর জামান সাহেব সে তার কলিজাটাকে ওভাবে দেখে সইতে পারেনি, সেই কষ্টটা একটি কথাও বলতে পারেনি সেই দিন। চোখ দুটি নিমিষে বন্ধ হয়ে গিয়েছিল, ছেড়ে দিয়েছিলেন নিজের শরীরটাকে মাটিতে। 3 দিন পর যখন চোখ খুলে শুধু একটি বার মেয়েটির মুখখানা দেখতে দুর্বল শরীরে চারিদিকে চোখ বুলাচ্ছিলেন।
না পেয়ে আবার চোখ দুটি বন্ধ করে নিয়েছিলেন নিজের। দেখতে ইচ্ছে করেনি তার এই আলোকিত দুনিয়াকে, যা মধ্যে তার জীবনের আলোকে সে খুঁজে পাচ্ছে না। ছেড়ে গেছে তার জীবনের আলো। সত্যিই কি ছেড়ে চলে গেছে, নাকি ছিনিয়ে নিয়েছিল তার থেকে? সেই দিনের পর থেকে না কেউ শুনেছেন তার মুখের কথা, আর না পড়েছিল তার চোখের পাতা এক জীবন্ত লাশ হয়ে উঠে সে। কিন্তু মি চৌধুরীর মেয়ে হারাবার বিন্দুমাত্র ও কষ্ট শোক কিছুই ছিল না। সে তো জ্বলে উঠেছিল তার আভিজাত্য সম্পদ আর পাওয়ার হারাবার রাগে। শুরু করেন এক নতুন খেলায়, আর এইবার আর মৃত্যু খেলায় না, বরং তার থেকেও ভয়ঙ্কর খেলা। ছিনিয়ে নিতে চেয়েছিলেন জামান সাহেব সব কিছু। লাগানো শুরু করে একের পর এক অপরাধের অপবাদ। এদিকে জামান সাহেব তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হারিয়ে এখন শুধু ওপারে যাওয়ার জন্য দিন গুনতে শুরু করেন। কে তাকে কি বলছে, কি করছে না আছে তার কোনো খেয়াল, আর না আছে তার সেই দিকের কোনো অনুভূতি। একটুও লড়াই করেনি সে নিজের জন্য। একবারও বলেনি সে অপরাধী নয়, করেনি কোনো অপরাধ, সব মিথ্যা। তাই তো মি চৌধুরী আরও পেয়ে বসেছিলেন। কিন্তু কেউ একজন ঠিক তার জন্য লড়ছিল হাসপাতালের বেডে। সেই বেডের লড়াই জয় করে ফিরেছেন তার বাবার সকল সম্মান ফিরাতে। ফিরেছেন সে তার বাবার সকল কষ্টের হিসাব নিতে, ফিরেছেন সে তার আর তার বাবার দূরত্ব মিটাতে। সে ফিরেছেন ফুটবল হয়ে নয়, প্রমাণের সাথে আগের থেকেও অধিক শক্তিশালী হয়ে। সে নিজের কাছে প্রতিজ্ঞা করে ফিরেছেন তার বাবার ভালোবাসা আর সম্মানের মুকুট আবার সে তার তুফান সাহেবকে পরাবে বলে। আদালতের রায়ের দিন যখন বাঁধন ভরা আদালতে হাজির হন, মেয়ে হারাবার পর প্রথম জামান সাহেব রেসপন্স করেন ফুটবল, শরীরে কাঁপা কাঁপা পায়ে মেয়ের কাছে চলে যান। মেয়েও বাবাকে পড়ে যাওয়া থেকে আগলে ধরে নিজের সবটুকু শক্তি দিয়ে। এদিকে মিস্টার চৌধুরী একদিকে তার সব ফিরে পাওয়ার আশা বাঁধতে শুরু করেন, কিন্তু বাঁধন তার সব আশার আচার বানিয়ে দেয়। আদালতে বাঁধন সকল প্রকার প্রমাণ এমনভাবে স্ট্রংলি দেখিয়েছেন যে এর মধ্যে অন্য কেউ কিছু বলার জায়গায়ও রাখেননি। তাই আদালতে আর কোনো তারিখ না দিয়েই রায় জানান, যা অবশ্যই বাঁধনদের পক্ষে আর মি চৌধুরীর বিপক্ষে। বিপরীত পক্ষের উকিল নিজেই আর কেস সম্পর্কে কিছু বলার প্রয়োজন মনে করেন না, কারণ বুঝতেই পারে কোনো ফয়দা নেই কিছু বলে। আদালত 1 ঘন্টার পর রায় জানাবেন বলে সময় নেন। আসলে জজ একা কোনো কেসের রায় নিতে পারেন না, এর জন্য জুরি বোর্ডের সদস্যদের সাথে আলোচনা করে নিতে হয় আর সবার মতামত প্রকাশ করে ভোট করা হয়। তারপর জজ আদালতের বিচারের রায় জানান। তাই সব কেসের বিচারের রায় দেওয়ার আগে সময় নেওয়া হয়। জজ উঠে যাওয়ার পর বাঁধন তার বাবার কাছে চলে যায়। পার্থ ও বাঁধনদের পক্ষের সকলেই একসাথে জড়ো হয়। রহিমা খালা, জমির চাচা, বাঁধনদের কাজে লোক চোখের পানি ফেলতে ফেলতে বলে, এবার সব ঠিক হয়ে যাবে, আমাদের বাঁধন মামুনি সব আগের মতো ঠিক করে দিবে, তাই না মামুনি? বাঁধন আর কোনো কালো ছায়া থাকবে না আমাদের জীবনে, আবার আমরা আগের মতো আনন্দ উল্লাসে থাকব, মুচকি হেসে বলে। জামান সাহেব মা বলেই কেঁদে ফেলে। বাঁধন উফফ, তুফান সাহেব তুমি কি করে এত কান্না করো বলো তো? এই কাদো কাদো ভাবটা তোমার হ্যান্ডসাম চেহারাটায় একদম বেমানান। বুড়ো বুড়ো লাগে তো, এখন তো তোমার এই বুড়ো চেহারার সাথে কোথাও নিয়ে গেলে লোক বলবে বাঁধন বুড়োর সাথে এসেছে। জামান সাহেবকে পানি খাওয়াতে খাওয়াতে বলে। জামান সাহেবও তাই। বুড়ো বাবা নিয়ে কোথাও গেলে বুঝি আমার মেয়ের ভালো লাগবে না? বাঁধনে কদম না, আমার বাবা দ্য গ্রেট তুফান সাহেব হবে একদম হ্যান্ডসাম, ড্রেসিং, চাউমিন, যাকে দেখে আন্টিরা তো আছেই, মডেলরিও ফিদা হয়ে যাবে। জামান সাহেব সহ সবাই হেসে ফেলে, আর আড়াল থেকে এসব দেখে মি এবং মিসেস চৌধুরীর ঘা জ্বলে ওঠে। একটা কথা আছে না, রশি ছিঁড়ে যায় তবু বল যায় না। এই মি চৌধুরীর হাল তেমন, জেলের ঘানি টানবে ভালো করেই বুঝতে পারছেন, তবু অনুতপ্ত হবে না, ভালো হবে না। খারাপ মানুষ এমনই হয়। জামান সাহেব, ওরে আমার দুষ্টু মেয়ে, মাথায় এগুলো চলে? হাসতে হাসতে জামান সাহেব 60% সুস্থ হয়ে গেছে, তার আসল ঔষধে তার কাছে চলে আসছেন। তাই
সব বাবা মাই অসুস্থতার মধ্যে সন্তানকে কাছে পেলে এমনিই ভালো ঔষধের কাজ করে তাদের উপর। বাঁধন হাসির কি আছে, আমার তুফান সাহেব সুস্থ শক্তিশালী না হলে আমি তাকে নিয়ে দুনিয়া ঘুরতে যাব কি করে? আর আমাকে আর আমার বাচ্চাগুলোকে কোলে কে নিবে বলেই মুখ চেপে ধরে কি বলে ফেলেছে, এখন কি হবে? সবাই হো হো করে হেসে উঠে আর পার্থ মাথা চুল ঠিক করতে করতে এদিক ওদিক তাকাতে থাকে, কেটে পড়ার চেষ্টা করতে থাকে। জামান সাহেব, বাহ বাহ, মেয়ে আমার মা হওয়ার কথা বলছে দেখি, মনে হয় আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে লাগতে হবে তাকে খুঁজতে, যে আমার পাগলি মেয়ের অত্যাচার সহ্য করতে পারবে। বাঁধন বাবা ঠিক হচ্ছে না কিন্তু, মুখ ফুলিয়ে জামান সাহেব ওলে ওলে, মাটা আমার, আচ্ছা পাগলির পাগলাটা কি আমার খুঁজতে হবে নাকি হয়ে গেছে খোঁজা? বাঁধন লজ্জায় লাল টমেটো। এই সব মজার মধ্যে বাঁধন তার বাবাকে অনেকটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, যা বাঁধনের আসল উদ্দেশ্যে ছিল, তাই ইচ্ছে করেই মজা করছিল ও। তারপর আবার শুরু হয় আদালতের কার্যক্রম। জজ রায় শুনায় বিভিন্ন ধারায় মি চৌধুরীকে তার অপকর্মের জন্য, আর মিসেস চৌধুরীকে ও মি চৌধুরীর সকল অপকর্মে লিপ্ত থেকে সাহায্য করার জন্য। অফিসারদের মি চৌধুরীর সাথে যুক্ত থাকা সকলকে খুঁজে বের করতে আদেশ প্রদান করেন এবং নতুন চার্জশিট তৈরি করার জন্য বলা হয়। মি চৌধুরীর সাথে যুক্ত সকলকে আইনের অধীনে আনতে বলা হয়। জামান সাহেবকে সসম্মানে খালাস করা হয়। আর এই মিথ্যা মামলায় তাকে হেস্তনেস্ত করার জন্য সে চাইলে মি চৌধুরীর উপর মানহানির কেস করতে পারবেন জানায়। বাঁধন যেহেতু সাবালিকা, তাই ওর নিজের ইচ্ছেটা প্রাধান্য দেওয়া হবে, এটাই আইনের নিয়ম ও জামান সাহেবের সাথে থাকবে। মি চৌধুরীর সকল বেআইনি সম্পত্তি আইনের অধীনে চলে যায়। আদালতের বিচারকার্য শেষ হয়। বাঁধন ও তার বাবা আবার সুখের জীবন শুরু করেন। জামান সাহেব পুরোপুরি সুস্থ হয়ে মেয়ের পছন্দের মানুষের পার্থের সাথে তার বিয়ে দিয়ে দেন। পার্থ জামান সাহেবের ছাত্র, ওর দুনিয়াতে কেউ নেই, তাই বাবা মেয়ের সাথেই থাকবে, এতে বাবা মেয়ের আলাদা হতে হবে না, সারা জীবন একত্রে থাকতে পারবে, এই ভাবনার জন্য জামান সাহেব আরও আনন্দের সাথে বিয়ে দিয়ে দেন। পার্থ এই বাবার মেয়ে, একটু এই অভাগা স্বামীর দিকে একটু তাকান, কখন থেকে বসে আছি আর বউ আমার তার খেয়ালই নেই। বাঁধন, কি সমস্যা, কি তোমার রাগী চোখে? পার্থ, না কিছু না। কি আর সমস্যা হবে, হলেও বা কার কি আসে যায়, শুধুমাত্র একটি কথাই ভেবে আমি কুল কিনারা পাই না। বাঁধন, কি? সন্দেহ দৃষ্টিতে পার্থ এই বাবার ভালোবাসার বাঁধন, মেয়েটা বাবার সামনে নাদান বাচ্চা, আর আমার অর্থাৎ স্বামীর সামনে আর বাকি দুনিয়ার সামনে নাসারবান্দা, আসলে আপনার আসল রূপ কোনটা? বাঁধন, হি হি হি, অবস্থা বুঝে ব্যবস্থা, যে যেমন তার সাথে তেমন। পার্থ, বাঁধন, নয় হ্যাঁ। সমাপ্ত।